কমে যায়, এই হচ্ছে ব্যাপার। তো এরপরে আমি যেটা যে রিয়াকশনটা পড়াবো তোমাদের সেটা হচ্ছে অ্যাডিশন অফ HX। অ্যালকিনের সাথে HX কারা, মানে এরা হচ্ছে হ্যালোজেন অ্যাসিড। হ্যালোজেন অ্যাসিডগুলো কি হয়, হ্যালোজেন অ্যাসিডগুলো তোমার ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই টাইপের আর কি। তো রিয়াকশনটা কেমন হয় সেটা বলি। অ্যালকিন HX এর সাথে কেমন রিয়াকশন করে, এই ধরো একটা তোমার অ্যালকিন রয়েছে, HX রিয়াকশন করলে এই হাইড্রোজেন আর এক্স মানে হ্যালোজেন, হাইড্রোজেন আর হ্যালোজেন এরা একটা একটা কার্বনের সাথে অ্যাটাচ হয়ে যাবে। তো এই যেটা তৈরি হলো সেটাকে বলা হচ্ছে অ্যালকিল হ্যালাইড। ওকে, এটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড তৈরি হবে এই রিয়াকশনটাতে। তো একটা স্টেটমেন্ট এখানে আসছে, সেটা হচ্ছে যে অ্যামং দ্য হ্যালোজেন অ্যাসিডস the rate of addition হচ্ছে এরকম, রেট অফ অ্যাডিশন হচ্ছে যে প্রথমে হাইড্রো আয়োডিক অ্যাসিড হবে, কারণ এটা খুবই স্ট্রং অ্যাসিড। ওকে, এটার হচ্ছে pKa about -9.5। ওকে, তারপরে আসে হাইড্রোব্রোমিক অ্যাসিড, মানে রিয়াকশনের অর্ডার, রিয়াকশনের স্পিড, এটার pKa হচ্ছে about 9। তারপরে আসবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার পিকে মানে যত পিকে নেগেটিভে থাকবে তার অ্যাসিডিটি তত বেশি হবে, -6.0। ঠিক আছে, তো অ্যাসিডিটি বেশি হওয়ার জন্য হাইড্রোআয়োডিক অ্যাসিড খুব ফাস্ট রিয়াকশন করবে অ্যালকিনের সাথে, হাইড্রোব্রোমিক অ্যাসিড তার একটু কম স্পিডে রিয়াকশন করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তারাও আর একটু কম স্পিডে রিয়াকশন করবে। তো রিয়াকশনের মেকানিজমটা কি হবে, তো এই হচ্ছে অ্যালকিন, এতে প্রথমে একটা প্রোটন অ্যাডিশন হবে, অ্যাসিড না, এই HX তো একটা অ্যাসিড, তো অ্যাসিডের জন্য একটা প্রোটন এখানে দান করতে পারবে। তো এইটা খুবই স্লো প্রসেস, মানে এটাই রেট ডিটারমাইনিং স্টেপ অফ দিস রিয়াকশন। এই কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েটটা তৈরি হবে। এই কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েটটা তৈরি হওয়ার পর এতে যে এই HX এর X কম্পোনেন্টটা মানে X মাইনাস হ্যালাইড, সেটা এর সাথে রিয়াকশন করে যাবে। তো হ্যালাইডটা রিয়াকশন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে H আর X। এইভাবে একটা স্টেপ ওয়াইজ প্রসেসে রিয়াকশনটা তৈরি হয়। এটা তো তোমরা জানোই, কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট। তো রেট অফ রিয়াকশন অফ অ্যালকিন কেমন করে হয়, কেমন অর্ডার ফলো করে সেটা আমি লিখে দিই। রেট অফ রিয়াকশন অফ অ্যালকিন follows the order কেমন অর্ডার ফলো করে, সাবস্টিটিউশনের উপর ডিপেন্ড করে। যত বেশি সাবস্টিটিউশন থাকবে তত তাড়াতাড়ি রিয়াকশন হবে। ওকে, নাম্বার অফ সাবস্টিটিউশন এখানে নেই,
তাই সব থেকে স্লো স্পিডে রিয়াকশন করবে HX এর সাথে। এখানে একটা সাবস্টিটিউশন একটু বেশি স্পিডে রিয়াকশন করবে, এখানে দুটো সাবস্টিটিউশন তারও বেশি স্পিডে রিয়াকশন করবে। তার কারণটা কি? বিকজ দ্য স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন ফলোজ দ্য অর্ডার, সেটা লিখি, বিকজ the stability কার্বোক্যাটায়ন গুলোর স্টেবিলিটি এরকম, বিকজ দ্য স্টেবিলিটি অফ দ্য কার্বোক্যাটায়ন ফলোজ দ্য অর্ডার কেমন ভাবে অর্ডারটা ফলো করে কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা, সেটা হচ্ছে CH2CH3। মানে কেন আমরা এটা দেখতে যাচ্ছি, তুমি যদি রিয়াকশনটা দেখো ভালো করে, প্রথমে প্রোটন অ্যাডিশন হবে অ্যালকিনে না, দিয়ে একটা প্রোটন অ্যাডিশন হয়ে গিয়ে কার্বোক্যাটায়নটা তৈরি হবে। এটাই আবার স্লো প্রসেস অফ দিস রিয়াকশন। এটা যদি কোনোভাবে ফাস্ট হয়, যত ফাস্ট হবে এই স্টেপটা রিয়াকশনটা, তত ওভারঅল রিয়াকশনটা ততই ফাস্ট হবে। ঠিক আছে? তো এই অ্যালকিনের ক্ষেত্রে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা হচ্ছে এইটা। এই অ্যালকিনের ক্ষেত্রে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা হচ্ছে RCH প্লাস CH3। আর এই অ্যালকিনের ক্ষেত্রে এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে ওকে। তো যেহেতু এই এই যে অ্যালকিল গ্রুপগুলো আছে এগুলো স্টেবিলাইজ করে ওই পজিটিভ চার্জগুলোকে, তো যত যত বেশি পরিমাণে আর গ্রুপ থাকবে তত বেশি বেশি স্টেবিলাইজ করতে পারবে প্লাস আই এফেক্ট দিয়ে। হ্যাঁ, মনে রাখবে এটা হচ্ছে প্লাস আই এফেক্ট, পজিটিভ ইন্ডাকশন এফেক্ট। ওকে, তো এই প্লাস আই এফেক্ট দিয়ে অ্যালকিন এই কার্বোক্যাটায়নগুলো স্টেবিলাইজ হবে, আর যত বেশি স্টেবিলাইজ হবে তত এই রিয়াকশনটা ফাস্ট হবে এবং রিয়াকশনটা তত দ্রুত গতিতে চলতে থাকবে। তার জন্যই যত বেশি সাবস্টিটিউশন থাকবে অ্যালকিনের মধ্যে, সেই অ্যালকিন তত বেশি তাড়াতাড়ি রিয়াকশন করবে। তো এই যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, যেটা আমি এতক্ষণ বোঝালাম যে কার্বোক্যাটায়নিক স্টেবিলিটির ওপর ডিপেন্ড করে রিয়াকশনটা ফাস্ট অথবা স্লো মুভ করবে, তো সেটা বেসিক্যালি তোমার প্রোটন অ্যাডিশনটা হচ্ছে ফার্স্ট স্টেপে। তার জন্য যদি কোনো রকম ভাবে এমন একটা সিচুয়েশন দাঁড়ায় যে প্রোটন অ্যাডিশন হচ্ছে না, কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে না, তাহলে ওই রকম মানে আর্গুমেন্টটা কাজ করবে না। তো যদি অ্যালকিনটা আনসিমেট্রিক হয়ে থাকে তখন কি হবে? বলছে ডিউরিং addition to an unsymmetrical alkene, আনসিমেট্রিক্যাল অ্যাডিশনের ক্ষেত্রে কি হয়ে থাকবে, যেমন ধরো আর CH ডাবল বন্ড CH2। ওকে, এই অ্যালকিনটায় যদি HX দেওয়া হয় সেক্ষেত্রে দুটো প্রোডাক্ট হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এই এখানে X থাকবে অথবা এখানে X থাকবে, আইদার মিডল কার্বনে থাকবে অথবা এই টার্মিনাল কার্বনের সাথে থাকবে। ঠিক আছে? তো হুইচ প্রোডাক্ট উইল বি ফর্মড ইন প্রিডমিনেন্ট অ্যামাউন্ট, এটা কিভাবে আমরা দেখব? তো বেসিক্যালি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, বেসিক ফান্ডামেন্টালসটা ওটাই। হুইচ প্রোডাক্ট will be formed in predominant amount, in major amount, is determined by the stability of carbocation.
এবার ব্যাপারটা একটু খুলে বলি। দেখো, যদি এইখানে রিয়াকশনটাতে, এই অ্যালকিনটাতে প্রোটনেশন, ধরো আমি প্রথমে এই কার্বনটাতে করলাম, তাহলে কি তৈরি হবে? CH প্লাস CH3। ওকে। আর যদি আমরা প্রোটনেশন অন্য অ্যালকিন কার্বনটা করি, মানে এই কার্বনটাতে করি, তখন কি হবে? ইন্টারমিডিয়েটটা CH2 প্লাস। ওকে। তো এটা যদি আমরা A প্রোডাক্ট বলি আর এটা B প্রোডাক্ট বলি, তাহলে এখান থেকে A প্রোডাক্টটা তৈরি হবে আর এখান থেকে B প্রোডাক্টটা তৈরি হবে। ওকে। দেখো, এই এই যে CH2 প্লাস, এটা বেসিক্যালি তোমার একটা সাবস্টিটিউশন রয়েছে, এই CH2, এটা একটা সাবস্টিটিউশন এক্ষেত্রে। কিন্তু এই যে পজিটিভ চার্জটা রয়েছে কার্বোক্যাটায়নটা, এটা দুটো সাবস্টিটিউশন রয়েছে, একটা হচ্ছে মিথাইল গ্রুপ আর একটা হচ্ছে R গ্রুপ। তো এই জন্য এই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল, এবং সেই জন্য A প্রোডাক্টটা যেটা তৈরি হবে সেটা মেজর অ্যামাউন্টে তৈরি হবে, আর B প্রোডাক্টটা হবে মাইনর। তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই যে HX অ্যাডিশনটা হচ্ছে, এটা মেজর আর এটা মাইনর। তো কারণটা আমরা বুঝলাম, এটা মেজর এটা মাইনর। এই যে HX অ্যাডিশনটা হচ্ছে, তাহলে এই এক্সটা হচ্ছে নেগেটিভ পার্ট, আর হচ্ছে H প্লাস যেহেতু এটা পজিটিভ পার্ট, আর X মাইনাস হচ্ছে নেগেটিভ পার্ট। তাহলে এই রিঅ্যাকশনটাতে নেগেটিভ পার্ট, যেটা নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম, তো এইটা ইট উইল গো টু দ্য কার্বন হোয়ার হুইচ কার্বন, না যেই কার্বনের বেশি সাবস্টিটিউশনটা থাকছে। তো এইটা একটা রুল দিয়েছে, এম্পিরিক্যাল রুল, প্রচুর অনেক পুরানো আর কি, মার্কনিকভ রুল বলে। তো মার্কনিকভ রুলটা কি? মার্কভ-নিকভ রুল। এই মার্কভ-নিকভ রুলটা কি না, এটা হচ্ছে the rule states that negative part of the addendum goes to that carbon atom which has more number of substitution. more number of substitutionটাকে যদি তুমি ঘুরিয়ে বলতে চাও, যত বেশি সাবস্টিটিউশন থাকবে কার্বনে তত কম হাইড্রোজেন অ্যাটম থাকবে। তো এখানে মানে এই স্টেটমেন্টটা, এই রুলের স্টেটমেন্টটা হচ্ছে which has least number of hydrogen atoms, মানে X মাইনাসটা, যা X পার্টটা, HX এর মধ্যে X পার্টটা যাবে ওই কার্বনটায় যেই কার্বনের সাথে কম নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম থাকবে। এই রুলটার বেসিসটাই বেসিক্যালি স্টেবিলিটি অফ দ্য কার্বোক্যাটায়ন, যেটা এতক্ষণ ধরে বোঝালাম। ঠিক আছে? The basis of Markov-Nikov rule is the stability of carbocation. মনে থাকবে তাহলে, স্টেবিলিটি অফ দ্য কার্বোক্যাটায়নের উপর বেস করেই মার্কনিকভ একটা রুল প্রপোজ করেছিল, যে তুমি যদি রিঅ্যাকশনের মেকানিজমটা নাও জানো, তাহলেও তুমি বলে দিতে পারবে যে এক্স আর এইচ কোথায় কোথায় অ্যাড হবে,
যে কার্বনের সাথে কম হাইড্রোজেন থাকবে, যে অ্যালকিন কার্বনের সাথে কম হাইড্রোজেন থাকবে, সেই অ্যালকিন কার্বন এক্সটা নেবে, আর অন্য কার্বনটা এইচকে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে মার্কনিকভের রুল। তো আমরা তো এতক্ষণ বললাম যে রিয়াকশনটা প্রসিড করছে একটা কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট দিয়ে, এইচএক্স অ্যাডিশন রিয়াকশনটা। তো তার সাপেক্ষে কি প্রমাণ আছে আমাদের কাছে? তো এইরকম একটা প্রমাণ আছে। এভিডেন্সটা কি কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েটের জন্য? এভিডেন্স in support of carbocation. এভিডেন্সটা কি? সেটা হচ্ছে CH3 এইটার সাথে যখন আমরা রিয়াকশন করছি হাইড্রো আয়োডিক অ্যাসিডের, তো স্বাভাবিকভাবেই মার্কনিকভ রুল বলছে আয়োডিনটা এই কার্বনে আসবে, সেই প্রোডাক্টটা তৈরি হয়, তার সাথে সাথে আরো একটা প্রোডাক্ট তৈরি হয়। আগে মার্কনিকভ অ্যাডিশনের প্রোডাক্টটা লিখে দিই, CHI আর CH3। এটা হচ্ছে নর্মাল অ্যাডিশন, নর্মাল বলি এখন আমি। আর অ্যাবনর্মাল প্রোডাক্টটা কি তৈরি হয়? এর সাথে CH3 কার্বন, এইখানটায় আয়োডিনটা চলে আসে। অদ্ভুত ব্যাপার। CH, আর এই ক্ষেত্রে দুটো এই কার্বনের সাথে একটা মিথাইল গ্রুপ ছিল, এক্ষেত্রে দুটো হয়ে যাচ্ছে। কি ব্যাপারটা হচ্ছে? এই যে রিঅ্যারেঞ্জড প্রোডাক্ট, এটা হচ্ছে এই মিথাইল গ্রুপটা বেসিক্যালি এই কার্বনের সাথে চলে এসেছে, একটা রিঅ্যারেঞ্জড প্রোডাক্ট তৈরি হচ্ছে। রিঅ্যারেঞ্জড প্রোডাক্ট। তো the rearranged product can be explained by considering a carbocationic intermediate. The rearranged product can be explained by considering a carbocationic intermediate. ব্যাপারটা হচ্ছে আমরা এখানে খুঁজতে চাইছি যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, সেটা জানলাম কি করে, তাই না? এভিডেন্সটা কি? তো এইটা নর্মাল প্রোডাক্ট হয়েছে, কিন্তু এই প্রোডাক্টটা ইউ ক্যানট এক্সপ্লেন যদি তুমি কার্বোক্যাটায়ন কনসিডার না করো রিঅ্যাকশনটার মেকানিজমে, তাহলে তুমি ফরমেশন অফ দিস প্রোডাক্ট এক্সপ্লেন করতে পারবে না। সেটা কেমন ভাবে হচ্ছে? এখানে রিঅ্যাকশনের মেকানিজমটা বলছি, CH3 এরকম, আর CH, এই হচ্ছে অ্যালকিন। ওকে, তো যখন এতে প্রোটনেশনটা হলো, CH প্লাস আর CH3। ওকে, এইভাবেই তো হবে, কারণ এখানে এই প্রোটনটা এই কার্বনে গেলে, এই কার্বনের সাথে অ্যাড হলে এখানে কার্বোক্যাটায়নিক মানে পজিটিভ চার্জটা তৈরি হতো, সেটা স্টেবল না। যদি আমরা প্রোটনটাকে এই কার্বনের সাথে লাগাই, তাহলে এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে, যেটা কিনা স্টেবল। তার জন্য আমরা এই কার্বোক্যাটায়নে লাগালাম, মানে এই কার্বনে প্রোটনটা লাগালাম। ওকে, তো এবারে ঘটনাটা ঘটছে, যদি তুমি এর সাথে I মাইনাস অ্যাড করে দাও, I মাইনাস অ্যাড করে দিলে এই নর্মাল প্রোডাক্টটা হলো নর্মাল প্রোডাক্ট। কিন্তু
যখনই এই এই যে র্যাডিক্যাল এই কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে, এই কার্বোক্যাটায়নে দেখো দুটো সাবস্টিটিউশন আছে, এই একটা সাবস্টিটিউশন আর এই একটা মিথাইল গ্রুপ সাবস্টিটিউশন, দুটো সাবস্টিটিউশন আছে, কিন্তু এর কাছে একটা অপরচুনিটি আছে রিঅ্যারেঞ্জ হয়ে যাওয়ার। এইরকম একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়, এই যে মিথাইল গ্রুপটা এখানে মাইগ্রেট করে যাবে, ঠিক আছে? এই মাইগ্রেট করে গেলে কি হবে, ওই কার্বোক্যাটায়নটা এখানে দুটো সাবস্টিটিউটেড কার্বনের উপর ছিল, এক্ষেত্রে তিনটে সাবস্টিটিউটেড কার্বনের উপর হয়ে যাবে। এটা একটা রিঅ্যারেঞ্জমেন্ট, পুনর্বিন্যাস। এই রিঅ্যারেঞ্জমেন্টটা হওয়ার ফলে যেটা তৈরি হবে, এখানে কার্বোক্যাটায়নটা মুভ করে গেল, আর এই মিথাইল গ্রুপটা এই সিএইচ মানে এই কার্বনে এসে গেল, তাহলে এই কার্বনের দুটো মিথাইল গ্রুপ হলো, এই একটা মিথাইল আর এই একটা মিথাইল গ্রুপ। ওকে, তো এর সাথে এবারে তোমার আয়োডিনটা চলে এলে এই অ্যাবনর্মাল রিঅ্যারেঞ্জড প্রোডাক্টটা হবে আর কি। এই যে রিঅ্যারেঞ্জড প্রোডাক্টটা দেখো, এই কার্বনের পজিটিভ চার্জ আছে, এখানে আই মাইনাসটা এসে এসে এই প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে। তো এটা কি দেবে তোমাকে? রিঅ্যারেঞ্জড প্রোডাক্ট, রিঅ্যারেঞ্জড প্রোডাক্টটা দেবে। তো এই রিঅ্যারেঞ্জ প্রোডাক্টটা তুমি দেখতেই পাচ্ছ, যদি না কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট তুমি কনসিডার করতে, তাহলে এই রিঅ্যারেঞ্জমেন্টটা হতো না। তার মানে কি, যখন এইচএক্স রিঅ্যাকশন করবে সেক্ষেত্রে একটা কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, এবং তার প্রমাণ সাপেক্ষে আমরা এই রিঅ্যারেঞ্জ প্রোডাক্টটা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে এই রিঅ্যাকশন মেকানিজমটার এভিডেন্স।